প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশন পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে দেখার আয়োজন রয়েছে এই অনুষ্ঠানটি। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় বিদেশমুখী শ্রমিকরা মুনাফালোভী ব্যবসায়ীদের পুতুল। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নেওয়া যাক। আমার যাদের প্রথমেই রয়েছেন বাইরার যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, এরপরে রয়েছেন অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির। আপনারা দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের দুই অতিথির সঙ্গে যাচ্ছি আলোচনায়, তবে তার আগে এক নজর দেখে নেব বৈশাখীর শিরোনাম। জনশক্তি ব্যবসায়ীরা টাকা নিয়েও দেশের ৩০,০০০ শ্রমিককে নির্ধারিত সময়ে মালয়েশিয়া পাঠায়নি, সরকার ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিচ্ছে। অর্থনৈতিক মন্দা ও সংকট উত্তরণ আগামী বাজেটে বড় চ্যালেঞ্জ বলেছেন বিশ্লেষকরা। রাজস্ব ও প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন। দেশে মত প্রকাশের মুক্ত পরিবেশ আছে, তবে সরকার গঠনমূলক সমালোচনা চায়, রাজধানীতে সংবাদপত্র মালিকদের অনুষ্ঠানে বলেছেন স্পিকার। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত পদক্ষেপ নিতে জাতিসংঘ ও অন্যান্য অংশীদারের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান, তুলে ধরেছেন নানান সমস্যা। এবং পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বর্তমান অবস্থান সরকারের অজানা, তার দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের যাওয়ার শেষ এই সময়ের জন্য একটি নির্দেশনা ছিল, সেটা হচ্ছে যে ৩১শে মের ভেতরে তাদেরকে যেতে হবে এবং যথারীতি বাংলাদেশি যে সমস্ত কর্মী যাওয়ার কথা ছিল তাদের জন্য এই তারিখটি নির্ধারিত ছিল এবং সেটি আসলে হঠাৎ করে নির্ধারণ করা কোনো সময়সীমা নয়, ৩ মাস আগে এটি নির্ধারণ করা ছিল। কিন্তু আমরা দেখলাম যে শেষ দিনে অন্তত ৩০,০০০-এর মতন কর্মী যেতে পারলেন না। এবং কেন যেতে পারলেন না, যখন আমরা তাদের সঙ্গে কথা বললাম আমরা জানতে পারলাম যে তারা সেখানে মূলত হচ্ছিল উড়োজাহাজের টিকিট না থাকার কারণে যেতে পারেননি, কারো কারো কিছু কাগজপত্রের সমস্যা রয়েছে যে যেতে পারেননি, এবং সুস্পষ্টভাবেই আসলে এই ঘটনাটার দায়িত্ব নিতে হয় রিক্রুটিং এজেন্সিগুলোকে, যাদের এই কাজগুলো করবার কথা ছিল। আলোচনার শুরুতেই যাব এই রিক্রুটিং এজেন্সিগুলোর যে সংগঠন বাইরা, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনার কাছে। আপনাদের ২২০০ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে বাইরা, এর সবাই এর সঙ্গে জড়িত নয় এটি নিশ্চিত, কিন্তু যারা এর সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে আপনাদের সংগঠনটির দৃষ্টিভঙ্গি কী হবে, এবং এই যে এত বড় সংখ্যক মানুষের জীবন জীবিকার বিঘ্নিত হওয়ার যে দায়, এটি আপনারা আসলে কিভাবে নেবেন, সেই জায়গা থেকে আলোচনাটি শুরু করতে চাইছি। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি মালয়েশিয়াটা আপনার এর আগে যখন আমরা দেখি, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, ২০১৮ সালে অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসনের কারণে মালয়েশিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতায় ২০২৪ সালেও কিন্তু একই কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ এই অনিয়ম ও দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন হয়েছে সিন্ডিকেটের কারণে। তখন ছিল 10টা এজেন্সি কাজ করেছে, এবার করেছে প্রথমে 25টা ছিল, পরে 100 হয়েছে। তো প্রায় 2500 রিক্রুটিং এজেন্সির মধ্যে বাইরা সদস্য অলমোস্ট 2300। তো এদের মধ্য থেকে মাত্র 100 এজেন্সি কাজ করেছে। তো এখানেও একই অবস্থা তৈরি হয়েছে। বারবার এই জিনিসগুলো আসছে, আপনার এই যে অনিয়মের কথা আসছে, দুর্নীতির কথা আসছে, সেখানে আইএলও কথা বলেছে, আইওএম কথা বলেছে, জাতিসংঘ কথা বলেছে, মিডিয়াগুলো কথা বলেছে। তো একটা পর্যায়ে এবং মালয়েশিয়াও খুব কনসার্ন হয়েছে, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী একসময় বলেছেন উনি ক্ষমতায় আসার পরে, যে আপনার নেপাল থেকে শ্রমিক যেতে ৩,০০০ রিঙ্গিটের মতো লাগে, অথচ বাংলাদেশ থেকে 20,000 রিঙ্গিট লাগে। এটাকে আধুনিক দাসত্বের সাথে উনি তুলনা করেছেন। আপনি দেখেন মালয়েশিয়ান হাই কমিশনার বলছেন এই দুই দেশের সিন্ডিকেটের সাথে অনেকে যুক্ত, এবং এই সিন্ডিকেটের জন্য দুই দেশকেই উনি দায়ী করেছেন। তো এই সব কিছু মিলেই একটা অনিয়ম এবং যে দুর্নীতি হয়েছিল, এটার কারণে মালয়েশিয়া সরকার সর্বশেষ এসে তারা বলছে যে ৩১শে মের পরে তারা আর কর্মী নিবে না। এই ঘোষণাটাও তারা অলমোস্ট 3 মাস আগে দিয়েছে। তো এই 3 মাসের মধ্যে যেহেতু তারা কর্মী আর ৩১ মের পরে নিবে না, সেই জায়গাটাতে আমাদের যারা এই 100 সিন্ডিকেটের যে লাইসেন্স আছে, রিক্রুটিং লাইসেন্স, তারা এবং সরকার মিলে এটার একটা সমন্বিত একটা প্রচেষ্টা করা দরকার ছিল, যে আমাদের কত কর্মী এই সময়ের মধ্যে যেতে পারবে
এবং কতটা এয়ারক্রাফট আছে, কি পরিমাণ যাওয়ার সুযোগ আছে, কি পরিমাণ যাওয়ার সুযোগ নেই, এটা যদি প্রথম থেকেই যদি একটা বাস্তবসম্মত যদি একটা মানে কোনো একটা প্রসেস করা হতো, আলোচনা করা হতো, এটা নিয়ে ডাটা সংগ্রহ করা হতো, তাইলে হয়তো একটা প্ল্যান করে একটা কিছু করা যেত যে এক্সট্রা এয়ারক্রাফট কতটা দেওয়া যায়, কতটা আপনার স্পেশাল ফ্লাইট অ্যারেঞ্জ করা যায়, সেই জায়গাগুলোতে একটা ঘাটতি হয়েছে। সেখানে আমরা দেখেছি মন্ত্রণালয় কিছুদিন আগে আপনার একজন প্রতিনিধি, বাইরের প্রতিনিধিকেও দায়িত্ব দিয়েছিল। তো আমি মনে করি যে ওই প্রতিনিধিও সেই জায়গাটাতে মানে সংযোগটা, সমন্বয়টা ঠিকভাবে করতে পারছেন বলে আমার মনে করি না। আর এখানে আরও একটা বিষয় হলো, আপনি দেখেন যদি আজকে 100 জন না হয়ে যদি সেখানে এই সকল এজেন্সি কাজ করার সুযোগটা পেত, তাহলে কিন্তু এই সংখ্যাটা এরকম থাকতো না। তাহলে সবাই সুযোগ থাকতো, তারা মানে কর্মীদেরকে পাঠিয়ে দিতে পারতো। কারণ 100 জনের যে সক্ষমতা 2000 জনের সক্ষমতা ডেফিনেটলি অনেক বেশি। এক্ষেত্রে 100 জনের নির্ধারণটি কেন এবং কিভাবে? না, 100 জনটা তো হয়েছে আসলে হ্যাঁ। এই যে প্রতিষ্ঠানটা এটা হয়েছে যখন এমইউটা হয়েছে, মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে যে এমইউ হয়েছে, সে এমইউতে বলা হয়েছে যে বাংলাদেশে রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সরকার সিলেকশন করবে। এটাই মূলত সিন্ডিকেটের বীজ বপন করা হয়েছে। কারণ বাংলাদেশের এজেন্সি মালয়েশিয়া কিভাবে সিলেক্ট করবে, কোনো ক্রাইটেরিয়া ছিল না, এবং তারা আদৌ কখনো সিলেকশনও করে নাই। এবং মালয়েশিয়া অন্য আরও 14টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে, তারা কিন্তু ওখানকার কোনো রিক্রুটিং এজেন্সিকে সিলেকশন করে না মালয়েশিয়া। বাংলাদেশও কম বেশ 100 প্রায় 70টা 72টা দেশে শ্রমিক পাঠায়। কোনো দেশ কিন্তু, কোনো সরকার কিন্তু বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি সিলেকশন করে না। শুধু স্পেশালি এটা একটা ব্যতিক্রম হয়েছে, এবং এটা সিন্ডিকেট করার জন্যই হয়েছে। আসলে মালয়েশিয়ান সরকার করে নাই। এখানে আমাদের কিছু ব্যবসায়ী আছেন, ওই দেশের ব্যবসায়ী, এই দেশের ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করে নিজেদের মতো করে সব কিছু করতে চেয়েছেন, যারা এটাকে টোটাল সিন্ডিকেটটাকে কন্ট্রোল করেছেন, তারাই এই সিলেকশনটা করেছেন মূলত। তো ওই জায়গা থেকেই কিন্তু এই 100 এসেছে। মানে এই সিলেকশনে মালয়েশিয়া কিংবা বাংলাদেশ সরকারের কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই? না, সিলেকশনের ক্ষেত্রে যারা সিন্ডিকেটের মূল যে ব্যক্তিরা, তারাই কিন্তু এটা করেছেন। এটা কিন্তু মালয়েশিয়ান সরকার করেছে বলে আমরা মনে করি না, আর বাংলাদেশি সরকার করেছে বলে করে নাই। কারণ এটা সরকার করলে তো একটা ক্রাইটেরিয়া রাখবে। আপনি 2200 এজেন্সি থেকে 100 নেবেন, কীভাবে নেবেন, কোন ক্রাইটেরিয়া নেবেন, নিশ্চয়ই কোনো না কোনো কিছু থাকতে হবে। সেরকম কোনো কিছু আমরা কখনো দেখি নাই। সেটা বিশেষভাবে ওনারা যাদের সাথে সম্পর্কিত বা বিভিন্ন বিনিময়ে তারা এটা সিলেকশনটা সেভাবে করেছে। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি আসিফ মুনির আপনার কাছে। এই যে 30,000 শ্রমিক যাদের এখন মালয়েশিয়ায় থাকার কথা ছিল, এবং যারা আসলে নানাভাবে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন, এবং অর্থনৈতিকভাবে তারা কেউই আসলে অতটা ভালো অবস্থায় থাকা মানুষ না। আমরা যখন কথা বলেছি দেখেছি যে ধার কর্য করে, উচ্চ সুদে ঋণ নিয়ে, জমি বিক্রি করে, আত্মীয়দের কাছ থেকে অর্থ নিয়ে, কোনো প্রাতিষ্ঠানিক জায়গা থেকে ন্যূনতম সহযোগিতা, এইগুলির মাধ্যমে তারা তাদের এই যাওয়ার ব্যাপারটা, তাদের নিয়োগ নিশ্চিত হওয়ার পরে তারা যেতে পারলেন না। কারণটা হচ্ছিল তারা ফ্লাইট পেলেন না, তারা যেতে পারলেন না। কারণ হচ্ছিল যে তারা আসলে টিকিটটা পেলেন না, তাদের কিছু কাগজপত্রের ঝামেলা রয়ে গেল। এবং আমরা বিমানবন্দরে দেখলাম যে হাজার হাজার মানুষ, কুয়ালালামপুর বিমানবন্দরে আছে যারা পৌঁছে গেছে, তাদেরকে মালয়েশিয়া নিয়ে নেবে, কিছু সেখানে পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো শেষ করে তারা নিয়ে নিচ্ছে। কিন্তু আমার দেশে, আমাদের ঢাকায় এয়ারপোর্টে যারা ছিলেন, তারা তো, যারা যেতে পারলেন না 31 তারিখে, তারা তো আর যেতে পারবেন না। এবং আমরা তাদের কান্নাটাও দেখেছি, এবং দেখেছি যে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে তারা 4-5 দিন ধরে এখানে ছিলেন, যেন এই যাওয়াটা কোনোভাবেই অনিশ্চিত না হয়। তো এই যে একটা অব্যবস্থাপনা, এবং অনেকগুলো মানুষকে নিয়ে আসলে একটা, কি বলবো, তাচ্ছিল্য করা, তাদেরকে পুতুল বানিয়ে, যদি অভিযোগটা করি যে আসলে এটি কি মুনাফা তৈরির একটি নির্মম প্রক্রিয়া কিনা, আপনি কি বলবেন? আমি ঠিক জানি না, একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। মুনাফা তৈরির একটা জায়গা তো বটেই, তবে এখানে শুধুমাত্র ব্যবসায়ী যারা, তাদের উপরে পুরোটা চাপালে আসলে হবে না। কারণ এই প্রক্রিয়ার মধ্যে যেমন যারা যাচ্ছেন, তাদের একটা তো সরকারি অনুমোদন নিতে হচ্ছে। শুধুমাত্র প্রাইভেট সেক্টরের অনুমোদনের ভিত্তিতে কিন্তু তারা বিদেশে যান না। আর ফখরুল ভাই একটু আগে যেটা বললেন যে একটা সমঝোতা স্মারক, সেখানে তো দুর্বলতা আছে। কারণ এই সমঝোতা স্মারকটার সইকার দেখবেন যে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধির, উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি কর্মকর্তার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্ভবত
স্বাক্ষরটা থাকে আর ওইদিকে মালয়েশিয়ান কর্তৃপক্ষের থাকে। ওখানে কিন্তু বাইরের কারো সিগনেচার নেই, ওখানে কোনো রিক্রুটিং এজেন্সির সিগনেচার নেই। অর্থাৎ ব্যবসাটা করছে এবং সেক্ষেত্রে হ্যাঁ সিন্ডিকেট করছে, কিন্তু এখানে মানে সরকারি নজরদারি নিয়ন্ত্রণের জায়গাটা কিন্তু দুই সরকার এবং তারা সই করছে। এখন ওইখানে যদি স্পষ্ট বলা থাকে যে এটা কারা এই ব্যবসাটা করবে সেটা মালয়েশিয়া নির্ধারণ করবে, কাগজে কলমে অন্তত মালয়েশিয়ার সরকার। ফখরুল ভাই যেটা বলছেন যে হ্যাঁ ঠিক আছে এটার পেছনে হয়তো অন্য জায়গা আছে, তো ওই ক্লজটা যখন ওখানে যাচ্ছে ওটা সরাসরি বাংলাদেশ সরকারের দুর্বলতা। যে আমি কেন নিশ্চিত করছি না যে কারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে সেটা বাংলাদেশ বলবে বা বাংলাদেশ অন্তত মনিটর করবে, খবরদারি করবে। আরও কিছু আছে যেগুলো আমরা শুনেছি যে শুধু ওই কাগজে না, যেমন ওইখানে কোথায় গিয়ে তারা কাজ করবে সেই কর্মক্ষেত্রগুলো বাংলাদেশ সরকার গিয়ে দেখতে পারবে না, পরিদর্শন করতে পারবে না, অনুমতি নাই। তো বাংলাদেশ সরকারকে হাত পা বেঁধে দিচ্ছে মালয়েশিয়া সরকার অথবা সরকারের প্রতিনিধিরা, এবং হাত পা অবস্থায় বাংলাদেশ সরকার কিছু বলতে পারছে না। এই দুর্বলতাটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকারের কাটানো উচিত ছিল। এখন আপনি সরাসরি যে বিষয়টা আসছেন যে এই 30,000-এর দায়ভারটা কার, আমি বলবো যে এখানে সমন্বিত একটি জায়গা আছে। রিক্রুটিং এজেন্সি যদি ঠিক আছে ধরা যাক যে এই 100টি রিক্রুটিং এজেন্সি, এবং সেই দায় আমি মনে করি না পুরোপুরি বাইরা নিতে পারবে, কারণ বাইরা ওই 100 জনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে না। এই 100 জনকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সরকারের। এদেরকে বলা হয় লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি, এদের সবার লাইসেন্স আছে এবং তাদেরকে মনিটর করার দায়িত্ব কিন্তু সরকারের। অর্থাৎ সরাসরি যদি আমরা বলি বিএমইটি বা এই মন্ত্রণালয়ের মনিটর করার কথা, এবং প্রবাসেও যদি থাকে আমাদের দূতাবাসের মনিটর করার কথা। ওখানে যদি কোনো রকম গরমিল হয় এয়ারপোর্ট থেকে শুরু করে কর্মক্ষেত্র যাওয়া পর্যন্ত। এবং আমাদের এখানে বিমানবন্দরে যেটা বললেন, এখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটা ব্যাপার আছে। আমাদের যে এসবি ইমিগ্রেশন থাকে সেটা হোম মিনিস্ট্রির আন্ডারে। এদের যে কাগজপত্রগুলো সেগুলো আবার তদারকির কিছু দায়িত্ব আছে এখানে আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। ওইখানে ভেরিফিকেশন করা যে আসলেই তারা যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা, সেখানে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব আছে। এখন আমরা এইসব যুক্তি তুললেই বলা হয় যে আমার লোকবল কম ইত্যাদি ইত্যাদি, কিন্তু দায়টা তো সরকারের। এখন আপনি যদি বলেন, আমি বলবো বড় দায় সরকারের, এবং এই ব্যর্থতার জন্য সরকার দায়ী। হ্যাঁ ঠিক আছে, রিক্রুটিং এজেন্সিরা বলতে পারে সরকারের দায়ের জায়গাটি হচ্ছিল যে তিনি তার মনিটরিং ব্যাপারটি সমন্বয় এবং মনিটরিং সমন্বয়টা করছেন না, সেই জায়গা করেননি। সেটা এই ক্ষেত্রে করা হয়নি, এবং যেটা ফখরুল ভাই রাইটলি বললেন যে 31 তারিখ যে একটা ডেডলাইন আছে এটা সবাই জানে, তাহলে এইটাকে কেন আগে থেকে আমরা প্রস্তুতি নিলাম না? ঠিক আছে, রিক্রুটিং এজেন্সিরা নেয়নি সেটা একটা দাগ, কিন্তু রিক্রুটিং এজেন্সিরা নিচ্ছেন না এইটা কি সরকারের জানার কথা না? এক্ষেত্রে আমার একটি প্রশ্ন হচ্ছে যে রিক্রুটিং এজেন্সিগুলো তাহলে 31 তারিখের ভেতরে তাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলে এমনকি তারা উড়োজাহাজের জন্য টাকাটাও নিয়েছে। এখানে আমি একটা জিনিস যেটা তারা করলেন কোন ভিত্তিতে, এখানে আমি যেটা মনে করি যে এটা একেবারে একদম সবকিছু শেষ কথা হয়তো হবে না, আমরা আশা করব এই কারণে যে এখানে যদি তাদের সবার কাগজপত্র ঠিক থাকে, আপনারা বলছেন যে এখানে কারো কারো কাগজপত্র ঠিক নেই, তাহলে সেটা তো একটা বিষয় যে তারা যেখানে যাবেন সেটার জন্য বৈধ যা যা কাগজপত্র দরকার সব ডকুমেন্টস যদি তাদের রেডি না থাকে তাহলে তারা তো রেডি টু গো না। সেটা পারবে না, রেডি টু গো এরকম সংখ্যাও তো অনেক। হ্যাঁ, রেডি টু গো যারা, তাদের ব্যাপারে সরকারের একটা মানে জবাবদিহিতার জায়গায় থাকা দরকার যে তারা অন্তত একটা স্বচ্ছতা, যেমন এরা এখন কই যাবে, ঢাকায় চলে এসছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু ব্যবস্থাপনা রয়েছে এয়ারপোর্টের কাছেই, তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে, এটা কোভিড টাইমে করা হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় সেটা প্রয়োজনে ব্যবহার করা হয়। যদি মনে হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে বিশেষ করে মালয়েশিয়া সরকারের সাথে নেগোশিয়েট করে, কারণ এদেরকে যদি মালয়েশিয়া সরকার এবং ওখানে নিয়োগকর্তারা বলে থাকে যে আমরা এদেরকে নেব, তাহলে এখন একটা হতে পারে যে হ্যাঁ 31 তারিখের মধ্যে তাদের সব কিছু রেডি ছিল, শুধুমাত্র তাদের বিমানের ব্যবস্থাটা করা যায়নি বলে তারা যেতে পারেনি। এখন আপনারা চিন্তা করে দেখেন যে এই ধরনের একটা ঘটনা কিন্তু অতীতে হয়েছিল সৌদি আরবে, কোভিডের পরে সৌদি আরবে বহু মানুষ যেতে পারেনি, কারণ একই ব্যাপার, টিকিট পাওয়া যাচ্ছে না। তার মানে কি, কাগজপত্র সব ঠিক আছে, খালি বিমানের ব্যবস্থাগুলো করা যাচ্ছে না। ওটা তখন সময়ের ব্যাপার ছিল। তারপরে কিন্তু সবাই যারা এখানে ঢাকায় মানে রাস্তা বন্ধ করে তাদের বসেছিল, কিছু উপায় ছিল না তাদের, কারণ তারা এয়ারপোর্ট যাচ্ছে এয়ারলাইন্স অফিসে, সেখানে টিকিট নেই, সৌদি এয়ারলাইন্স বা আর কেউ দিতে পারছে না, তারা কিন্তু তারপর যেতে পেরেছে। শুধুমাত্র যদি টিকিটের কারণে হয়ে থাকে এটা সরকার নিশ্চিত করতে পারবে। আমি একটু বলি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে টিকিটের জন্যই হয়েছে, এটা জানতে পেরেছি। টিকিটটা ইস্যু করছে কে? ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি কার দায়িত্বে? এটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের লাইসেন্সটা দেয়। তাহলে সমন্বয় আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লাইসেন্স দিচ্ছে রিক্রুটিং এজেন্সিকে
এবং অনেক সময় সেটা আছে যে একই ব্যক্তি একই পরিবারের একজনের হাতে ট্রাভেল এজেন্সি আরেকজনের হাতে রিক্রুটিং এজেন্সি। ট্রাভেল এজেন্সিকে জবাবদিহি করতে পারে সরকার, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, যে তুমি টিকিট যদি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকো কেন দিতে পারছো না। সে যদি বলে এয়ারলাইন্স নেই, সরকার কি কথা বলতে পারে না বিভিন্ন বিমানের সাথে, বিভিন্ন এয়ারলাইন্সের সাথে, যে আমার এখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, তোমরা এটাকে রিজলভ করো, টিকিট প্রাইস বেশি হবে, ঠিক আছে, সরকার নেগোশিয়েট করবে। এই সব কিছু কিন্তু প্রাইভেট সেক্টর দিয়ে পুরোপুরি হবে না। সরকার একটা চাপ কিন্তু দিতে পারে, কারণ ওভারঅল সকল কিছুর নিয়ন্ত্রণ কিন্তু সরকারের হাতে থাকার কথা, না থাকলে এটা সরকারের ব্যর্থতা। আসিফ মুনির, আবার আসবো আপনার কাছে। ফিরছি ফখরুল ইসলাম আপনার কাছে। আমরা সরকারের পক্ষ থেকে শুনেছি যে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে সময়টা একটু বাড়ানোর জন্য। আপনারাও দাবি জানিয়েছেন যেন সময়টা বাড়ানো হয়। আপনাদের যে অভিজ্ঞতা তাতে কি বলে যে আমরা কি আশাবাদী হতে পারি যে এখানে এখনো আশাবাদের বা একটু একটু মানে দম ফেলবার সুযোগ আছে, ভাবতে পারি যে হয়তো সম্ভব হবে? এটা সরকার তো, মালয়েশিয়ান সরকার তো অলরেডি আমাদের সরকারের যে অনুরোধটা তারা কিন্তু সেটা রাখেনি। এবং 31 তারিখে যাওয়া যাবে না, 31 তারিখ পরে যাওয়া যাবে না, সেটা অলরেডি তারা কার্যকর করেছে। এখন তারা যদি চায় যে না, এটা একটা মানবিক ইস্যু, আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে এই কর্মীরা আসা দরকার, আসতে তারা দে আর ওয়েটিং ফর অ্যারাইভেল, এটা তারা যদি বুঝায় এবং মালয়েশিয়ার সরকার যদি সদয় হয় তাহলে তারা করতে পারে। সুযোগ তাদের হাতে, সম্পূর্ণ তাদের হাতে। তো এটা হলো একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে, ধরেন শেষ পর্যন্ত মানে আপাতত আমরা ধরে নিচ্ছি কর্মীগুলো যেতে পারবে না। যদি যেতে পারে মালয়েশিয়ান সরকার পরবর্তী ডিসিশনে, দ্যাট উইল বি বেটার। আদারওয়াইজ যদি মনে করেন এখানে যারা আছে, যারা বিভিন্নভাবে টাকা পয়সা জমা দিয়েছে, তো আলটিমেটলি এদের এই টাকা পয়সাগুলো ফেরত দেওয়া উচিত। যারা যার সাথে সংশ্লিষ্ট আছে সেখানে ডেফিনেটলি ফেরত দিতে হবে। এবং এই ক্ষেত্রে যেসব এজেন্সিগুলো আছে, সিন্ডিকেটের 100 এজেন্সি, তাদেরকে একটা বড় ভূমিকা নিতে হবে এবং সরকারকেও এই বিষয়ে মনিটর করা দরকার। তবে সবচেয়ে যে জিনিসটা আপনার গ্যাপটা যেখানে হলো, আমাদের একটা কোঅর্ডিনেশনটা যে বিষয়টা ছিল, যে 31 তারিখের 3 মাস আগে ডেডলাইন পাওয়ার পরেও আমরা কেন ডাটা নিতে পারি না যে আমার কত সংখ্যক কর্মী যাবে এবং কত সংখ্যক কর্মী যাওয়ার অপেক্ষমান আছে, আমার কি পরিমাণ এয়ারলাইন্স মালয়েশিয়াতে যায় এবং কি পরিমাণ ক্যাপাসিটি আছে, তাহলে আর বাকিটা কতটুকু থাকতে পারে। সেই হিসেবে যদি স্পেশাল ফ্লাইটের একটা অ্যারেঞ্জমেন্ট যদি হতো, শেষ দিনে একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা স্পেশাল ফ্লাইটের অ্যারেঞ্জ করে দিয়েছিল সন্ধ্যাবেলা। একটা ফ্লাইটে তো 300 লোক, 200 লোক, 250 লোক বা 300 বা এরকম, মানে 300 মতো যেতে পেরেছে। খুবই সামান্য। যেখানে আপনার এখানে তো কয়েকটা দাফে, কিছু কর্মী আছে একেবারে চূড়ান্ত দাফে, জাস্ট এয়ারক্রাফটে উঠবে, কিছু আছে কিছু প্রসেস বাকি রয়ে গেছে, বিএমইটি ক্লিয়ারেন্স বাকি রয়ে গেছে, কিছু আসে আপনার ই ভিসাটা এক্সটেনশন করতে হবে, আর কিছু আছে ই ভিসা পেয়ে গেছে, প্রস্তুতি নিতে পারে নাই, বিএমইটি ক্লিয়ারেন্স আদার প্রস্তুতিগুলো নিতে পারে নাই। এই বিভিন্ন পর্যায়ে কিন্তু আছে। সেই অনুযায়ী হয়তো 30 থেকে 40 লক্ষ বলা হচ্ছে, 40,000 বলা হচ্ছে। তো সেই জায়গায় মানে একেবারে 11th আওয়ারে যেগুলি আছে তাদের নিয়ে খুব সমস্যা বেশি হয়েছে। তো যাই হোক, এক্ষেত্রে এখন হচ্ছে যে আসলে এই জিনিসটা হচ্ছে কি, ওভারঅল এই মালয়েশিয়াতে বারবারই কিন্তু একই প্রবলেম তৈরি হচ্ছে এবং এই প্রবলেমটা যদি সিন্ডিকেশনের কারণেই হয়েছে এবং সিন্ডিকেশনটা যদি এভাবে না হতো, সবার জন্য যদি উন্মুক্ত থাকতো, সকল এজেন্সি যদি কাজ করার সুযোগ থাকতো, তাহলে আজকে এই দুর্ঘটনা কিন্তু হতো না। ভাগ হয়ে এত অল্প অল্প করে সবার কাছে থাকতো, সবাই সেই ক্যাপাসিটি অনেক আগ থেকে ফ্লাইট করা শুরু করতে পারতো, তাহলে এই শেষের দিকে এসে এতগুলো জমতো না। এর আগেও দেখবেন কিন্তু অনেক সংখ্যক কর্মী কিন্তু যেতে পারে নাই, 18 সালেও যেতে পারে নাই, এর আগে 9 সালে যখন, তখনও এরকম অনেকগুলো কর্মী বাকি ছিল। মালয়েশিয়া সবসময় শেষ প্রান্তে এসে এই প্রবলেমটা থেকে থাকে। একটু বিরতিতে যাব, তার আগে শুধু একটি কথা একটু জেনে নিয়ে যাব আর কি, সেটা হচ্ছে যে এই যে অর্থটা তারা দিয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে, সেই অর্থটা তারা কি ফেরত পাবেন বা ফেরত পাওয়ার কোনো রকম প্রক্রিয়া কি শুরু হয়েছে, এটি একটু আপনার কাছ থেকে জেনে তারপরে যাব বিরতিতে। এটা যারা অর্থ দিয়েছে ডেফিনেটলি তাদের অর্থটা সসম্মানে ফেরত দেওয়া উচিত। এবং সিন্ডিকেটের যেসব সদস্যগুলো আছে তারা অনেক সময় কি করে, তারা যেতে যারা পারে নাই বা পারে নাই, এর আগেও যারা হয়তো কোনো কারণে যেতে পারে নাই, তার কোনো অসুবিধার কারণে, তখন তারা একটা নির্দিষ্ট অর্থ কেটে রাখতো, এটা দেখা গিয়েছে। তো সেই জায়গাটাতে আমি মনে করি তাদের এটা একটা মানবিকভাবে দেখা উচিত এবং তাদের সম্পূর্ণ অর্থ তাদের ফেরত দেওয়া উচিত। আর সেক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে কিছু কম্পেনসেট করা উচিত, কারণ তারা এত বিশাল ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সেই সুযোগটাও মানে আমাদের কর্মীদেরকে দেওয়া উচিত। আর এখানে আরও একটা ইস্যু আছে,
সব অর্থ যে একেবারে রিক্রুটিং এজেন্সির কাছে দিছে বিষয়টা কিন্তু এরকম না। এখানে কিন্তু মিডল ম্যানের কাছেও তারা অনেকে টাকা দিয়ে থাকে। রিক্রুটিং এজেন্সি যা পেয়েছে সেটা তারা ফেরত দিতে পারে, কিন্তু যারা মিডল ম্যানের কাছে টাকা রয়ে গেছে, রিক্রুটিং এজেন্সির কাছে জমা দেয় নাই, সেই টাকা তো আর রিক্রুটিং এজেন্সি দেবে না, সেটা মিডল ম্যান থেকে তারা আদায় করতে হবে। মিডল ম্যান নিশ্চয়ই তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো মাধ্যমে হয়ে তারা আসে, তো সেখান থেকে ওই দায়িত্বটুকু তাদের উপর বর্তায়। কিন্তু আলটিমেটলি যেটা এন্ড অফ দ্য ডে দেখা যাবে, মানে সব টাকাই কর্মীরা কিন্তু পাচ্ছে না, কারণ ওই বিভিন্ন জায়গায় জায়গায় আটকে গেছে, বিভিন্ন জায়গায় জায়গায় এটা খরচ হয়ে গেছে কিছু। এই কারণে এটা মানে একটু সকল মানে তাদের যে অর্থ তারা দিয়েছে ফেরত পাওয়াটা আসলে ডিফিকাল্ট। এটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আসিফ মনির, ফিরছি আপনার কাছে। এই যে গোটা আয়োজন, এই যে আপনারা যা আলোচনা করলেন, হ্যাঁ, সে পুরো বিষয়গুলো নিয়ে বারবারই মনে হচ্ছিল যে গোটা আয়োজনটার ভেতরে আসলে কে অথরিটি না, কে মনিটর করবে, হ্যাঁ, কে আপনার অ্যাক্টিভিশন লেভেলে কাজ করবে, পুরো ব্যাপারটা কি সুস্পষ্ট বলে আপনার মনে হয় এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে? না, এবং সেই কারণে হচ্ছে যে এখানে একটা বলতে পারেন যে একটা অশুভ শক্তি এবং অদৃশ্য শক্তি, এই অর্থে যে ধরাছোঁয়ার বাইরে এরকম কিছু শক্তিধর ক্ষমতাধর মানুষরা রয়েছেন বাংলাদেশের এবং মালয়েশিয়ার, যারা কোনো না কোনো জায়গায় গিয়ে কলকাঠিগুলো নাড়ার ক্ষমতা তাদের আছে, অথবা কেউ যদি কলকাঠি নাড়তে চান সেটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। তো সেইটার কারণে কিন্তু ঘুরে ফিরে বারবার একই জিনিস হচ্ছে। একটা বড় সংকট হচ্ছে যে এটা তো একটা ব্যবসায়িক জায়গা, সেটি বাংলাদেশ সরকারের তো একটা এজেন্সি আছে বোয়েসেল, কিন্তু সেটার মাধ্যমে যেই প্রক্রিয়ায় তারা পাঠানোর ব্যবস্থা করেন খুবই নিয়মতান্ত্রিক, খুবই সুশৃঙ্খল, কিন্তু খুব বেশি মানুষ এটার মাধ্যমে যেতে পারে না। একটা জায়গা হচ্ছে যে সেখানে দক্ষ মানুষের একটা ব্যবস্থা হয়, তো সেখানে খুব বেশি আমরা অনিয়ম দেখি না, কারণ একটি সংস্থা, সরকারি দপ্তর, কোরিয়া, জাপান এরকম আরও বেশ কিছু দেশে তারা ব্যবস্থা করেন, সিঙ্গাপুর, হংকং এরকম। কিন্তু মধ্যপ্রাচ্য যদি বলি, মালয়েশিয়া যদি বলি, প্রাইভেট সেক্টর, তো ব্যবসাটার জায়গাটা হচ্ছে পুরো কাজটাকে প্রক্রিয়াটা করছেন প্রাইভেট সেক্টর, অথচ এর যে আনুষ্ঠানিকতা সেটা করছে সরকার। তো সেখানে একটা সমন্বয়ের জায়গা আছে, এবং ওই সমন্বয়ের মধ্যে আমরা যদি বলি যে শুভঙ্করের ফাঁকি বলি অথবা সর্ষে খেতে ভূত বলি, এই প্রবাদগুলো বলা যেতে পারে যে ভেতরে কিছু কিছু জায়গা রয়ে গেছে। সেটা কখনো কখনো একেবারে ধরেন দাপ্তরিক পর্যায়ে হতে পারে, আরেকটা হতে পারে খুব সর্বোচ্চ পর্যায়ে না হলেও অন্তত সর্বোচ্চের কাছাকাছি, যারা এখান থেকে লাভবান হন। এই যে ব্যবসার কথা আমরা বলছি, এখান থেকে লাভবান হন, এবং সেটা আমাদের ওইটাও ভাবতে হবে যে যারা এই 100 এজেন্সির কথা যদি আমরা বলছি, এটাই তাদের একমাত্র ব্যবসা না। অনেকে আছেন যে তারা আরও বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত বাংলাদেশে বা আন্তর্জাতিক পর্যায়ে, এবং সেইখানে আমরা মনে করতে পারি যে ওই ব্যবসায়িক জায়গাটা, এবং আমরা যদি মনে করি যে আমাদের শুধুমাত্র রেমিটেন্স না, আমাদের ফরেন রিজার্ভের ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা একটা বড় জায়গা অবস্থান নেন, এবং আমরা যদি ওটাও চিন্তা করি, আমরা যখন বলছি স্মার্ট বাংলাদেশ, আমরা যদি এবারে বিশেষ করে এই নির্বাচনী ম্যানিফেস্টো দেখি আওয়ামী লীগের, সেখানে কিন্তু ফোকাসটা হচ্ছে ব্যবসা এবং টেকনোলজি, আইসিটি এবং ব্যবসার জায়গাটায়। এবং আমরা এটাও দেখতে পারি যে আমাদের মাননীয় সংসদদের মধ্যে কেউ বলছিলেন যে একটা বড় অংশ এখানে ব্যবসায়ী। তো এই ব্যবসা প্রধান যখন সরকার পরিচালনায় রয়েছে, এখানে কিন্তু একটা স্ববিরোধিতা রয়েছে। বিশেষ করে এই সেক্টরে যদি আমরা দেখি, ব্যবসা করছেন একটা গোষ্ঠী, এবং তারাই আবার নীতি নির্ধারণের জায়গায় একটা প্রভাব বিস্তার করছেন। তো অবশ্যই আমি আমার ব্যবসায়ী হিসেবে আমার নিজের স্বার্থ বা আমার যারা সহযোগী ব্যবসায়ী আছেন তাদের স্বার্থটা দেখব। মাঝখান থেকে ভুক্তভোগী হচ্ছেন কারা? অভিবাসী এবং বাংলাদেশ সরকার, কারণ এখানে এক ধরনের বাংলাদেশ সরকারের সুনামও তো ক্ষুণ্ণ হচ্ছে। আমরা যখন বলছি যে এত মাইগ্রেশন কস্ট বেশি, তো এটা বাংলাদেশ হিসেবে তো এটার নামটা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের অভিবাসন ব্যয় এত বেশি। তো সরকার, এবং এই যে দুর্বলতাগুলো বললাম যে এমওইউর দুর্বলতা সবগুলো আছে, সরকারের উপরে আসছে। কিন্তু এখানে যেটা বলছেন যে অস্বচ্ছতাটা আছে, কারণ এখানে একটা অদৃশ্য শক্তির হাত আছে। ধন্যবাদ আসিফ মনির। ফখরুল ইসলাম, আপনার কাছে ফিরছি।
বাইরার কাছে আমাদের প্রত্যাশার কথা কেন বলছি, যেহেতু আমরা জানি যে রিক্রুটিং এজেন্সিগুলি আমাদের এই বাইরা হচ্ছে তাদের প্রতিনিধিত্ব করে, অ্যাসোসিয়েশন। হ্যাঁ অ্যাসোসিয়েশন, সেই জায়গা থেকে আমাদের একটা প্রত্যাশার জায়গা থাকে। এবং এই সংকটে বাইরার পক্ষে কি ভূমিকা রাখা সম্ভব, বা আপনারা কোনো ভূমিকা রাখার কথা ভাবছেন কিনা সেটা একটু। অ্যাকচুয়ালি বায়রা তো কোনো বিজনেস করে না, এটা হলো সদস্যদের অ্যাসোসিয়েশন। জাস্ট সদস্যদের বিভিন্ন কাজে তারা কোঅপারেট করে, হেল্প করে, তাদের সেখানে কনসাল্টিং করে, যে এই কাজগুলো করে থাকে। এখানে এই দায়টা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিক্রুটমেন্ট এজেন্সির দায়, এবং সেখানে বায়রা একটা রোল প্লে করতে পারে, গভর্নমেন্টের সাথে নীতি দেন দরবার করতে পারে, বা সদস্যদেরকে বলতে পারে এই জায়গাটা তোমার ল্যাকিং হয়েছে, তুমি এই কাজটা করো, সেভাবে অ্যাডভাইস করতে পারে। কিন্তু আলটিমেটলি তো যেই কাজটা যেখানে করেছে তাকে দায় নিতে হবে। এই আমরা মালয়েশিয়ার সিন্ডিকেটের কথা বলি, বা কর্মীদের না যেতে পারার কথা বলি, বা অতিরিক্ত অভিবাসনের কথা বলি, অথবা অনিয়মের কথা বলি, দুর্নীতির কথা বলি, এইটা তো 2200 যে মেম্বার সকলে তো এই দায়িত্ব নিবে না। এই দায়িত্ব নিবে যারা 100 এজেন্সি, তাদেরকেই দায়িত্বটা নিতে হবে। কারণ তারা মালয়েশিয়ার এই ইস্যুটাতে, জি এই ইস্যুটাতে, মালয়েশিয়া সিন্ডিকেটের ইস্যুটাতে তাদেরকে দায়িত্ব নিতে হবে। কিন্তু হচ্ছে কি, আসিফ ভাই যেটা বললেন, এই সরকারের কিন্তু সুনাম নষ্ট হয়েছে। আপনি শুধু সরকারের সুনাম নষ্ট হয় নাই, আপনি দেশে বিদেশে যেভাবে এটা নিয়ে এত বেশি প্রচার প্রপাগান্ডা হয়েছে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যেভাবে এটা নিয়ে খুব কনসার্ন, যেখানে আমি বলেছি ILO, IOM, ইউনাইটেড নেশনস পর্যন্ত এটা নিয়ে কনসার্ন হয়েছে, তো সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের যেমন সুনাম নষ্ট হয়েছে, তেমনি এই সেক্টরের ইমেজটাও কিন্তু নষ্ট হয়েছে। এবং কর্মীরা কি হয়েছে, কর্মীরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। তারপরে এই সেক্টরে যে আপনার 100 বাদে বাকি আরও 2200 সদস্য, তারা ডিপ্রাইভ হয়েছে, তারা কিন্তু তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা আবার কর্মীরা গিয়েও কিন্তু ওখানে আবার বিভিন্ন রকমের প্রবলেমে পড়েছে। তাহলে তাতে হলো সেই ক্ষেত্রে আমার সিন্ডিকেটের উপকারিতা কী? উপকারিতা তা অনেকে বলার চেষ্টা করে, হ্যাঁ সিন্ডিকেট করার কারণে এত লক্ষ লোক গেছে। নো, সিন্ডিকেট করার কারণে নয়, ওরা মালয়েশিয়া তাদের প্রয়োজনেই তারা লোক নিবে। প্রয়োজন না থাকলে শুধু সিন্ডিকেট করে লোক নিয়ে তাকে বেতন দিতে হবে না, খাওয়াইতে হবে না, তাকে কাজ দিতে হবে না, তাদের প্রয়োজনে লোক নিবে। বরং সিন্ডিকেট এখানে বাধা সৃষ্টি করেছে। যদি সকল এজেন্সির জন্য এই সুযোগটা থাকতো, তাহলে আজকের এই পজিশনটা হতো না, এবং এই কাজটা কিন্তু এটা স্মুথলি কিন্তু কন্টিনিউশন প্রসেসটা থাকতো, কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু বন্ধ হইতো না। এর আগের ধারাবাহিকতা দেখেন আপনি, 18 সালে একই কাণ্ড হয়েছে, এবারও কিন্তু সেই একই কাণ্ড হয়েছে। এখন ভবিষ্যতেও যদি একই কাণ্ড হতে থাকে, এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আপনার সিন্ডিকেটে যেমন মালয়েশিয়ার সরকার সিলেকশনের যে ইস্যুটা আছে রিক্রুটমেন্ট এজেন্সি, ঠিক তেমনি ওখানে একটা অনলাইন পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো বেস্টিনেট কোম্পানির FWCMS সিস্টেম, ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এই সিস্টেমটা হচ্ছে একটা সরকারকে অনলাইন পদ্ধতিতে, মানে তারা সাপোর্ট দিবে সরকারি পদ্ধতিটা আমাদের দেশে, আমি যে প্রবাসী তাদের মতো করে এই আপনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করবে। কিন্তু দেখা গেল এই সিস্টেমে যে FW সিস্টেমের যিনি মালিক, তিনিই কিন্তু টোটাল বিষয়টা নিয়ন্ত্রণ করছে। অ্যাপ্রুভালও তার মাধ্যমে হচ্ছে, আবার দেখা গেল মেডিকেল সেন্টারগুলো তার মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে, আবার ভিসা ট্রেডিংটাও হচ্ছে, যখন অ্যাপ্রুভাল হয় সেখানে পয়সার বিনিময়ে অ্যাপ্রুভাল হচ্ছে, আবার রিক্রুটিং এজেন্সি সিলেকশনও কিন্তু তারা করছে। তার মানে টোটাল প্রক্রিয়াটা কিন্তু এক ব্যক্তি সব কিছু করছেন, একটা সিস্টেমে সব কিছু করছেন। বাট ওনার দেওয়ার কথা ছিল শুধু অনলাইনের কর্মী নেওয়ার যে সাপোর্টটা আরও 13টা কিন্তু দেশে কিন্তু উনি দিচ্ছেন, 14টা দিচ্ছেন। বাংলাদেশের ক্ষেত্রে এসে যে সিন্ডিকেট করতে হবে, বাংলাদেশের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার একটা সুযোগ এখানে মানে পাওয়া গেছে। এটাকে তারা সবসময় এই কাজে লাগানোর জন্য মানে একদম অস্থির হয়ে সবাইকে নিয়ে এইভাবে এই দেশের ওই দেশের বলছে যে এই 14টা দেশের ভেতরে বাংলাদেশি মূলত এক্সপ্লয়েটেড হচ্ছে, এরকমই। ইয়েস, অনলি বাংলাদেশ, অন্য কোনো দেশে কিন্তু এটা নাই। অন্য কোনো দেশে কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু মালয়েশিয়ান সরকার সিলেকশন করে নাই, এবং অন্য কোনো দেশে কোনো সিন্ডিকেটও নাই। কিন্তু মালয়েশিয়া অন্য যেসব দেশ থেকে কর্মী আনছে তাদের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট কিন্তু নাই। শুধু বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, কারণ হচ্ছে যে যিনি এই সিস্টেমের অনলাইন পদ্ধতির যিনি মালিক, তিনি হলো বাংলাদেশি মানুষ, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক, যার ফলে উনি এখানে পেনিট্রেট করার সুযোগ পেয়েছেন। ওনার এখানে পার্টনার আছেন, তারা মিলেজুলে এই কাজটা করতে পারছে। আপনাদের সঙ্গে মানে কথা বলতে বলতে একটু স্পষ্ট হচ্ছে আসলে পুরো ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো আসলে এত কিছু বোঝা সম্ভব না। হ্যাঁ, আসলে আপনি আমরা যাচ্ছি খুব সাধারণ একজন মানুষ, যার এই সমস্ত জ্ঞান সীমিত। আমাদের দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের এই যাওয়ার ব্যাপারটাকে যতটুকু জায়গা মানে যতটুকু সুবিধা দেওয়া যায়, এবং
রাষ্ট্রের দায়িত্বের জায়গাগুলো সেগুলো সুনিশ্চিত করা। ব্যবসায়ীদের উচিত ছিল ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে 100 মেনে নিলাম 100, হ্যাঁ তারাই করবেন। তাদের উচিত ছিল যে পুরো সংখ্যা, ভিসাদারি মানুষের সংখ্যা, হ্যাঁ যাদের ওয়ার্ক পারমিট আছে তাদের সংখ্যা, সেই স্ট্যাটিস্টিক্সটা পার্টিকুলারলি রেখে ডে ওয়াইজ যদি তারা একটা প্ল্যানিং করতেন, তাহলে আপনাদের কি মনে হয় যে প্রপার মনিটরিং যেটাকে বলে, প্রপার মনিটরিংটা যদি করা হতো আগে পরে সবকিছু মিলে, যেটা আমাদের আসিফ ভাইও বললেন, এই মনিটরিং এর জায়গাটাতে কিন্তু ঘাটতি আছে। কেননা সরকার বলল কি আপনি ৭৮,৮৮০ টাকায় লোক যাবে, তো এটা কত টাকায় গেল, মনিটরিংটা কোথায় হলো? তাহলে মনিটরিংটা হলো না। আপনি এই যে একটু আগে আসিফ ভাই যেটা বললেন যে সেখানে বাংলাদেশ এমবাসি অ্যাটাস্টেশন করার জন্য কোম্পানিকে দেখতে পারবে না, আগে দেখাশোনা করেই তারপরে যাচাই বাছাই করেই এমবাসি অ্যাটাস্টেশন দিবে, সেই জায়গাটাও কিন্তু রহিত করা হয়েছিল। তার মানে এখানে একটা বিশেষ উদ্দেশ্য সেখানে কাজ করেছিল, যার ফলে কিন্তু আমাদের কর্মীরা গিয়েও সেখানে কিন্তু একটা ঝামেলার মধ্যে অনেক ধরনের অস্পষ্টতা এবং অনেক ধরনের বিশেষ উদ্দেশ্যের কারণে আজকের এই অরাজক জায়গাটি। আপনাদের কাছে আবারও ফিরবো আলোচনায়, সময় হয়েছে একটা বিরতি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে এখন আরো একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গে থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির এই সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আসিফ মুনির, ফিরছি আপনার কাছে। এই যে আলোচনা করছি এবং আলোচনা করতে করতে অনেকগুলো গলদের জায়গা বেরিয়ে আসছে, আরেকটা প্রশ্ন এর পাশাপাশি আমার তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এই যে 30,000 লোক ধরলাম চলে গেল, 31 তারিখ চলে গেল, যে কোনোভাবেই হোক, আসলে এই 30,000 লোক যাওয়ার মধ্য দিয়ে টোটাল যে কর্মীরা গেলেন, আপনার অভিজ্ঞতা কি বলে তারা সবাই আসলে সঠিকভাবেই ওখানে পৌঁছলেন? সেখানে গিয়ে কি তারা এমপ্লয়েড আসলে হবেন, সেই নিশ্চয়তা কি আছে? তার রেসিডেন্সির নিশ্চয়তা কি আছে? এই জায়গাগুলো কি কনফার্ম? এটাও একটু বুঝতে চাই। না, সেটা কনফার্ম না। এই কারণে ধরেন আপনারাই গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সময় রিপোর্ট করেছেন বিভিন্ন রকম, যে মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের উপরে, বিশেষ করে যাদের এখন বৈধতা নেই, যারা বিভিন্ন সময় গেছেন, হয়তো বৈধ কাগজপত্র ছিল, এখন বৈধ নেই। আমরা বিভিন্ন সময় দেখি রিপোর্টে যে বলা হয় যে আনুমানিক বোধহয় আগে থেকে 4 লাখের মতো বাংলাদেশি আছে মালয়েশিয়াতে। বিভিন্ন সময় তারা গেছে, 18 বা 18-র আগেও গেছে, 18 তো আসলে কমই গেছে, আরও আগে গেছে বিভিন্ন সময়, এবং সাম্প্রতিককালে হয়তো 4 লাখের মতো গেছে তার পরবর্তী সময়, 18-র পরের থেকে গত কয়েক বছরে। সেই 4+4 যদি আমরা ধরি 8 লাখ বা 7-8 লাখ মানুষের, এরা সবাই কিন্তু ভালো নাই সেখানে। প্রথমত হচ্ছে যে ওই যেটা বললেন যে যেখানে যাচ্ছে, যেখানে কাজ পাওয়ার কথা সেখানে তারা কাজ পাচ্ছে না, অথবা গিয়ে দেখছে যে নাম সর্বস্ব একটা সংস্থা আছে যেখানে আসলে কোনো কর্মসংস্থান নেই, অথবা বেতন কম, অথবা যে কাজের জন্য বলা হচ্ছে অন্য কাজে তাদেরকে দেওয়া হচ্ছে, অথবা কোনো রকম অনিয়ম সেখানে রয়েছে, এরকম আছে। কাজে এখন যারা যেতে পারেননি, এটা এক অর্থে আমরা ভবিষ্যতে হয়তো কোনো এক সময় বলতেও পারি যে কিছু মানুষদের মধ্যে ভাগ্যবান যে তারা যেতে পারেননি, কারণ ওখানে গেলে হয়তো তাদের অনেক ধরনের সংকটে পড়তে হতো। এখন যারা আছেন মালয়েশিয়াতে, সেখানে আমরা বলতে পারবো না যে সব বাংলাদেশি খুব ভালো আছেন। অনেকেই সেখানে এক ধরনের একটা হতাশার মধ্যে আছেন, এবং সেখানে তারা চাপের মুখেও আছেন, এবং অনেকেই এক ধরনের ভয়ের মধ্যেও আছেন, যাদের ধরপাকড় হয়, যেহেতু তাদের সবার কাগজপত্র ঠিক নেই। এবং সেখানেও কিন্তু একটা ব্যাপার আছে যে আমি বলবো যে মালয়েশিয়ার সরকারের দিক থেকেও এখানে স্বচ্ছতার একটা অভাব, এই কারণে যে তারা যখন বৈধতা দেন বা একটা পর্যায়ে কারণ তাদের তো একটা ডিমান্ড রয়েছে, এখন সেখানে তারা সুযোগটা নেন, কারণ বাংলাদেশি এখানে কর্মী ঠিক আছে, এখানে অনেক টাকা পয়সা দিয়ে যাচ্ছে, কিন্তু একটু কম দক্ষ বা কম শিক্ষিত একজন মানুষকে এক্সপ্লয়েট করা কিন্তু অনেক সহজ তুলনামূলকভাবে। তাকে বুঝ দেওয়া, তাকে চাপ দেওয়া, আমি তাকে 2-3 মাস বেতন দিলাম না, এই জায়গাগুলো করা সহজ। একটু দুর্বল মানুষ বা যিনি নেগোশিয়েট করতে পারবেন না, ভাষার কারণে হোক, শিক্ষাগত যোগ্যতার কারণে হোক, সেই সুযোগটাকে কিন্তু কিছুটা, এবং মানে হয়তো সেই জায়গাটা মূলত নিয়োগকর্তাদের দিক থেকে হয়, কিন্তু ওইখানে নিয়োগকর্তারা কিভাবে কাজ করছেন বা নিয়মতান্ত্রিকভাবে কাজ করছেন কিনা সেটা দেখার দায়িত্ব তো মালয়েশিয়ান সরকারের। কাজে ওখানে হয়তো তারা জিনিসটাকে কিছুটা নমনীয় রাখেন তাদের নিজের দেশের স্বার্থের কথা চিন্তা করে। অর্থাৎ কিছু মানুষকে যদি আমি শোষণ করে আমার দেশের জন্য লাভবান হতে পারি, কেন আমি সেটা চেষ্টা করব না, এরকম একটা ব্যাপার, সেরকম একটা ব্যাপার তাদের দিক থেকে হয়তো আছে। কাজেই সে কারণে আমরা এখনও বলতে পারবো না যে যারা যাচ্ছেন নিয়মিতভাবে, একটা তো হলো যে বন্ধ হলো আপাতত,
ভবিষ্যতে আবার খুলবে কিনা এবং খুললে বাংলাদেশের কর্মী তারা নেবেন কিনা। এই যে 14টি দেশের কথা আমরা বলছি, হতে পারে যেখানে কোনো কোনো দেশ থেকে তারা স্বেচ্ছায় চিন্তা করলেন যে আমরা নেব অথবা নেব না, হয়তো নেওয়া হবে, কারণ যেহেতু এখনও চক্রটা জড়িত আছে যারা এই সিন্ডিকেটের সাথে, তারা হয়তো আবার ওপেন করার একটা প্রক্রিয়া করবেন। কিন্তু ওই দিকে যদি অনিয়মের জায়গাগুলো থেকে যায় এবং যারা অনিশ্চয়তায় বাংলাদেশের রয়েছেন, এরকম আমরা মানে দুঃখজনক ঘটনা ঘটতে পারে যে যারা গেছেন অনেকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে মালয়েশিয়ান সরকার, কারণ তাদের বৈধ কাগজপত্র নেই, অথবা চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারের উপরে তোমরা নিয়ে যাও, এদের কাগজপত্র নেই, আমাদের একে প্রয়োজন নেই। কাজে এই ব্যাপারটিও দেখার দরকার যে যারা অলরেডি আছে তারা ভালো আছে কিনা। সমস্যা হলো যেটা বলছিলাম একটু আগে, যে তাদেরকে তারা ভালো আছে কি নেই এইটা দেখার ক্ষমতাও বাংলাদেশ সরকারকে সেখানে দেওয়া হচ্ছে না। আরেকটা হচ্ছে যে যদি আমি চিন্তা করি যে কয়েক লাখ মানুষ সেখানে আছে, সেই অনুযায়ী আমাদের দূতাবাসের যে সক্ষমতা খুবই অপ্রতুল। আমরা গিয়ে মনিটর করা, দেখা যাবে যে 1 বছর লেগে যাবে এই পুরো কয়েক লাখ মানুষের খোঁজ খবর নিতে। ওই 1 বছরের মধ্যে বহু মানুষ হয়তো মানে বিলীন হয়ে যেতে পারে। আসিফ মনির যে জায়গাটার কথা বলছিলেন, যে এই যে 14টা দেশ, হ্যাঁ, শ্রমিক যেখান থেকে নিল মালয়েশিয়া, সেখানে আবারও 14টা দেশ থেকেই আবারও যাওয়ার সুযোগ হবে কিনা, এবং হলে পরে সেখানে বাংলাদেশের নামটা থাকবে কিনা, অর্থাৎ সোজা বাংলাদেশ থেকে আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে কিনা, বা হলে সেটা কত দ্রুত হতে পারে, এ ধরনের কোনো ধারণা কি আপনার কাছ থেকে পেতে পারি ফখরুল ইসলাম? না, মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশে এখন যে সব দেশের জন্য আপাতত কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ হলেও ক্ষতিগ্রস্ত কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ হয়েছে। বিকজ বাংলাদেশে যে তাদের এখন যে শ্রমিক যাওয়া যে ফ্লোটা ছিল, তার মধ্যে অলমোস্ট 70 থেকে 80% কিন্তু বাংলাদেশ থেকে যেত, বাকি 20% সব দেশ থেকেই যেত, অনেক দেশ থেকে যেতেও না। কিন্তু এই জায়গাটাতে আমাদের কারণে অন্য দেশগুলোও কিন্তু এখন আপাতত বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো সেই জায়গাটাতে আবার বাংলাদেশের কর্মীর চাহিদা কিন্তু মালয়েশিয়াতে প্রচুর আছে, কারণ অন্য দেশের অনেক কর্মী অনেক কাজগুলো করতে পারে না বা করে না, বা তাদের অভ্যস্ত না, বাংলাদেশ থেকে সেগুলো নিয়ে কিন্তু করানো যায়, বা বাংলাদেশের কর্মীরা কাজ করে এবং বাংলাদেশি কর্মীদেরকে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর অনেক দেশ আছে, অনেক দেশের কর্মীরা আছে তারা 8 ঘন্টার পরে ডিউটি করে না। বাংলাদেশের কর্মীরা কিন্তু 8 ঘন্টার পরে তারা চায় যে আরও 2 ঘন্টা বেশি করতে পারলে মানে সে হ্যাপি হয় যে আমি কিছু ওভার টাইম পাবো, কিন্তু অন্য দেশের কর্মীরা সেটা অনেকেই করতে চায় না। তো যার ফলে বাংলাদেশি কর্মীদের সেখানে কিন্তু কদর বেশি। কিন্তু বারবার যখন এই শ্রমবাজারটা বাধাগ্রস্ত হচ্ছে, এবং দেখেন এখানে কিন্তু এই যে সুনামটা নষ্ট হয়েছে, ইমেজটা ক্ষুণ্ণ হয়েছে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি, মালয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু হয়েছে। কারণ কর্মীরা তো মালয়েশিয়া গিয়ে প্রবলেম হয়েছে। ইউএন নেশন কিন্তু শুধু বাংলাদেশকে চিঠি দেয় নাই, মালয়েশিয়াকেও কিন্তু চিঠি দিয়েছে। তারা তাদের উদ্বেগের কথা কিন্তু বলেছে যে সেখানে গিয়ে কর্মীরা কিন্তু খারাপ সিচুয়েশনে আছে। তো সেই জায়গাটাতে কিন্তু উভয় দেশ কিন্তু তাদের ইমেজের ক্ষুণ্ণ হয়েছে কিন্তু। তো এখন সেই ক্ষেত্রে তারা আবার কর্মী নিবে কিনা, এবং নিলে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিবে, আগের মতো সে সিন্ডিকেটের মাধ্যমে নিবে, না সবার জন্য উন্মুক্ত করে সবাই যেন স্বাভাবিক প্রক্রিয়া যেন যেতে পারে, এবং তাতে কর্মীদের কম খরচে যেন যেতে পারে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট এরকম একটা ইনিশিয়েটিভ নিবে কিনা, না আমাদের অতীতের থেকে শিক্ষা নিয়ে আমরা ওই গভর্নমেন্টকে যদি আমরা সেরকম প্রতিশ্রুতি দিই, না আমরা এই কাজগুলো করবো না, কর্মীদের থেকে অতিরিক্ত টাকা নেব না, এটা আমরা মনিটরিং করব, এবং আমরা আমাদের মতো করে দায়িত্ব নিয়ে কারা রিক্রুটিং আছে, কোন রিক্রুটিং পাঠাবো, আমরা সেই ব্যবস্থা করব। বাংলাদেশ সরকার যদি এটা তাদেরকে বুঝাইতে পারে, আমার মনে হয় হয়তো তারা এই বিষয়টা কনভিন্স হতে পারে। আবার তাদের মধ্যেও কিন্তু অনেক আছে যারা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েটাই কিন্তু তারা পছন্দ করে, বিভিন্ন ধরনের কিছু অসাধু লোক কিন্তু সেখানেও আছে। তো তারাও কিন্তু আবার ফাঁক ফোকর দিয়ে কিভাবে এটাকে এই শ্রমবাজারটাকে তাদের মতো করে নেওয়া যায় সেটাও তারা চেষ্টা করে। কিন্তু আমি মনে করি মূল ব্যক্তি যারা, মালয়েশিয়ান মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মূল ব্যক্তি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনারা কিন্তু এই বিষয়গুলো জানেন, বুঝেন, এবং তারা কোনোভাবেই তার নিজের সরকারের সুনামক্ষুণ্ণ হতে চান না। এবং এখানে কিছু ব্যক্তির আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য, তাদের অতি মুনাফার জন্য এই শ্রমবাজারটা নষ্ট হবে, কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, এই সেক্টরের অন্যান্য ব্যবসায়ীরাও এখান থেকে তারা বঞ্চিত হবে, আবার সরকারেরও সুনাম নষ্ট হবে। এটা চাওয়ার কোনো কারণ নাই, এটা কোনোভাবেই হতে পারে না। এবং বারবার যেহেতু এটা হয়েছে, এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে এটা যাতে ভবিষ্যতে আর না হয়, এই ব্যাপারে একেবারে কঠোর এবং বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া দরকার। কিভাবে আমরা সিলেকশনটা করব,
রিক্রুটিং এজেন্সি সিলেকশন কীভাবে, ওয়ার্কার কীভাবে সিলেকশন হবে, আমরা কত টাকার মধ্যে যাব, কত টাকা মাইগ্রেশন কস্ট হবে, সেই কস্টটা নিশ্চিত করব কিভাবে, সেই মেকানিজমও কিন্তু আমাদেরকে বের করে তাদেরকে প্রস্তাব দেওয়া উচিত। তাহলে হয়তো তারা কর্মীশ হয়ে বাংলাদেশের শ্রমবাজার আবার উন্মুক্ত করতে পারে। ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘ এই সময় আমাদের সঙ্গে আলোচনায় থাকবার জন্যে। জনশক্তি রপ্তানি বাংলাদেশের অর্থনীতির একটি বড় জায়গা, এবং আমরা খুব প্রত্যাশা করি যে, বা আমরা আসলে একটা উদ্বেগের জায়গায় থেকে আমরা এরকম একটা প্রত্যাশা করি যে এই ধরনের যাত্রাগুলো, এই যে মানুষগুলো আয় উপার্জনের জন্যে অনেক কিছুর বিনিময়ে ভিন দেশে যাচ্ছেন, তাদের এই যাত্রাগুলো যেন সুখকর হয় এবং তাদের ফিরে আসাটাও যেন সুখকর হয়। যাই হোক, ফিরে আসার পর্বটি অনেক পরের। যাত্রাটি এত বিঘ্নিত যে বাদবাকিগুলো আমরা ভাবতে পারছি না। আমাদের প্রত্যাশাটা থাকবে যে এই যে বিষয়টি যেন একটি সুন্দর, একটি কাঙ্ক্ষিত সমাধানের জায়গায় আসে। আজকে আলোচকদের বক্তব্য থেকে কিছু দিক নির্দেশনাও রয়েছে, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদেরও অভিজ্ঞতা আছে। আমাদের প্রত্যাশা থাকবে একটি সমাধানের। শেষ করছি আজকের মতো এখানেই। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।